আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত, যুগ্ম সচিবকে 2 ঘণ্টা বাথরুমে আটকে রাখল বিক্ষুব্ধ কর্মকর্তারা। ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন, বলছেন উপদেষ্টা নাহিদ। উড়ে যাচ্ছে ডিম ভাজি আর আলু ভাজির কারিকুলাম, পাঠ্য বইয়ে থাকবে না শেখ হাসিনার ছবি। এবং সর্বশেষে গ্রাহকদের ৪৫ কোটি টাকার ভ্যাট জমা দেয়নি টেলিটক, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি জরুরি, বলছেন অর্থ উপদেষ্টা। জেলা প্রশাসক পদে নিয়োগ না পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব KM আলী আজমের ওপর চড়াও হন বঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে তাদের ডিসি হিসাবে নিয়োগ না পাওয়া নিশ্চিত করেছেন। ক্ষুব্ধ কর্মকর্তারা KM আলী আজমকে বাথরুমে আটকে রাখেন। এছাড়া KM আলী আজমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর নামে এক ব্যক্তির পরামর্শক্রমে ডিসির তালিকা চূড়ান্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর এবং KM আলী আজম একাধিক দিন সচিবালয়ে তার কক্ষে রাত 2টা পর্যন্ত একান্তে বৈঠক করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে KM আলী আজম ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীরকে স্যার সম্বোধন করেন। তার বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং জামায়াতপন্থী আমলা। জানতে চাইলে KM আলী আজম বলেন, আমি কোনো সমন্বয়কের সঙ্গে মিটিং করিনি, তিনি আমার কাছে আসেন, আমি তো ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকিনি, কেউ এলে তাকে কি নিষেধ করা যায়। জানতে চাইলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর বলেন, বিগত আন্দোলনে আমাদের ভূমিকা দেশবাসী প্রত্যক্ষ করেছে। প্রশাসনের কোথায় কাকে নিয়োগ দেওয়া হয় তা দেখার কিংবা জানার অধিকার আমাদের আছে, এ কারণেই এখানে আসতে হয়। আপনার তো সচিবালয়ে ঢোকার কোনো পাস নেই, তাহলে সচিবালয়ে ঢুকলেন কি করে? এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। প্রশাসনের এ ধরনের কাজ কি ছাত্রদের কি না, এমন প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে যান। তিনি দাবি করেন, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের পরামর্শে তিনি সচিবালয়ে এসেছেন। জানতে চাইলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, একজন সমন্বয়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে মাতব্বরি করে এমন খবর আমরা পেয়েছি। তিনি আরও জানান, গত সপ্তাহের বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তখন তানভীরের বিষয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করি। তখন নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন তানভীরকে পাত্তা দেওয়া যাবে না। যদি কোনো কর্মকর্তার বিষয়ে অভিযোগ থাকে কিংবা কোনো কর্মকর্তাকে তার যোগ্যতা অনুসারে মর্যাদা দেওয়া না হয়, সে বিষয়টি উপদেষ্টা পরিষদে থাকা 2 সমন্বয়ক প্রধান উপদেষ্টার দৃষ্টিতে নেবেন। প্রশাসনে কাউকে মাতব্বরি করতে বলা হয়নি। অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান আরও বলেন, KM আলী আজম পাত্তা না দিলেই তো হয়, সে তানভীরকে তার রুমে ঢুকতে দেয় কেন? সুতরাং বিষয়টি আলী আজমই ভালো বলতে পারবেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে মঙ্গলবার একসঙ্গে 35 জেলার ডিসি প্রত্যাহার ও নিয়োগ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2য় তলায় একত্রিত হতে দেখা যায়। প্রথমে তারা উপসচিব হোসনা আফরোজের কক্ষে ঢুকে হইচই শুরু করেন। এরপর তারা সবাই মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব KM আলী আজমের রুমে গিয়ে তাকে না পেয়ে বারান্দায় অবস্থান করেন। এ সময় বঞ্চিত কর্মকর্তারা জানতে পারেন তিনি প্রেষণ অধিশাখার যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুমে অবস্থান করছেন। বঞ্চিত কর্মকর্তারা ঢুকে পড়েন ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুমে। শুরুতেই বঞ্চিত কর্মকর্তারা তাদের ডিসি হিসাবে নিয়োগ না দেওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়। বঞ্চিতদের তোপের মুখে KM আলী আজম বাথরুমে গিয়ে আশ্রয় নেন। এ সময় অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ডিসি হিসাবে নিয়োগ না পাওয়া কর্মকর্তাদের তোপের মুখে যুগ্ম সচিব KM আলী আজম এমন সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনা কর্মকর্তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কোনো ধরনের তৎপরতা দেখাননি। তারা শুধু ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাত্র। বিকালে বঞ্চিত কর্মকর্তারা বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সঙ্গে। মন্ত্রিপরিষদ সচিব বঞ্চিত কর্মকর্তাদের সবার বক্তব্য শুনেন এবং ভুলভ্রান্তি হলে তা সংশোধনের আশ্বাস দেন। বঞ্চিত কর্মকর্তারা জানান, মন্ত্রিপরিষদ সচিব তাদের বলেছেন বিষয়টি নিয়ে তিনি ডিসির ফিটলিস্ট প্রণয়নের জন্য যেসব কর্মকর্তা সাক্ষাৎকার নিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন। মন্ত্রিপরিষদ সচিব তাদের এমন আশ্বাস দিয়ে সচিবালয় ত্যাগ করেন। এদিকে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, তারা বিগত সরকারের সময় 3 বার পদোন্নতি বঞ্চিত হয়েছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে কোনো অভিযোগ
মামলা দুর্নীতি দমন কমিশনের কোনো তদন্ত বা অনুসন্ধান নেই। শুধু রাজনৈতিক তকমা লাগিয়ে বিগত সরকার তাদের পদোন্নতি বঞ্চিত করে জুনিয়রদের অধীনে চাকরি করতে বাধ্য করেছে। অথচ এখন আবার ডিসি পদে ঘুরে ফিরে সেই ছাত্রলীগ করা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যেসব ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এর বেশিরভাগ বিগত আওয়ামী রেজিমের সুবিধাভোগী। এদিকে সম্প্রতি একটি ভুয়া খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয় ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন এবং তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন। তবে নাহিদ ইসলাম এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে খণ্ডন করেছেন। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও খবরটিকে ভিত্তিহীন হিসেবে প্রমাণ করেছে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানান ফাতিমা তাসনিম তার পরিবারের কেউ নন এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, তাসনিম কোথায় চাকরি পেয়েছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ অধিকার পরিষদের নেত্রী। রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে বিডি প্যানোরামা নামের অজানা ওয়েবসাইট থেকে এই মনগড়া খবরটি প্রকাশ করা হয়, যেখানে মোটে 4টি সংবাদ রয়েছে। তাদের দাবি অনুযায়ী ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ মিশনে কোনো চাকরি পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফাতিমা তাসনিম নিজেও রিউমার স্ক্যানারের সঙ্গে সাক্ষাৎকারে জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ। আমি এই ধরনের কোনো চাকরি পাইনি এবং উল্লেখিত ইউনিভার্সিটিতে পড়াশোনাও করিনি। রিউমার স্ক্যানারের আরও জানায় বিডি প্যানোরামা সাইটটি 15 সাল থেকে বিভিন্ন মনগড়া সংবাদ প্রকাশ করে আসছে এবং নিয়মিত সেগুলো সরিয়ে নেয়। বর্তমানে এই সাইটটি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে পরিচালিত হয় এবং সম্প্রতি আবার সক্রিয় হয়েছে। অন্যদিকে বিগত এক যুগ ধরে সব শ্রেণীর পাঠ্যবইয়ের মলাটে যুক্ত হয়েছে শেখ হাসিনার ছবি, কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা যে পাঠ্যবই হাতে পাবে সেখানে থাকবে না শেখ হাসিনার কোনো ছবি। ইতোমধ্যে বিতর্কিত কারিকুলাম বাতিল করে সেখানে পুরনো কারিকুলামকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে আওয়ামী সরকারের প্রবর্তিত জনধিকৃত ডিম ভাজি আর আলু ভাজি শেখানোর কারিকুলাম পরিবর্তন ও পরিমার্জন করা হবে। তবে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যে নতুন বই হাতে পাবে সেখানে বিদ্যমান কারিকুলামের বেশ কিছু সংশোধন আনা হচ্ছে। বিদ্যমান পাঠ্যবইয়ের মলাটের শেষ পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি জুড়ে দেয়া হয়েছে। আগামী বছরের জন্য মুদ্রিত নতুন পাঠ্যবইয়ের শেষ পাতায় শেখ হাসিনার ছবি থাকবে না। সেখানে শিক্ষামূলক কোনো উক্তি দেয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নতুন কারিকুলামে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে, বিশেষ করে ইতিহাস বা সমাজবিজ্ঞান কিংবা বিশ্বপরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে অতিরঞ্জিত ইতিহাস সংযুক্ত করা হয়েছে সেখানে পরিমার্জন করা হবে। ভুল ইতিহাস বা বিকৃতি ইতিহাস আর থাকবে না। তবে দেশ মাতৃকার জন্য শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান প্রত্যেকের প্রাপ্য সম্মান এবং সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানার জন্য শেখার জন্য পাঠ্যবইয়ে তুলে ধরা হবে। দীর্ঘদিন ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান পাঠ্যবইয়ে যুক্ত করা না হলেও নতুন কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বিভিন্ন শাখা প্রধান এবং শিক্ষাক্রমের দায়িত্বে থাকা সদস্যদের সাথে আলাপকালে এসব তথ্য জানা যায়। পাঠ্যবইয়ের বর্তমান কারিকুলাম পরিমার্জনের জন্য বিতর্কিত সব বিষয়ে সংশোধনের পর সম্পাদনা বিভাগ চূড়ান্ত করে মুদ্রণে পাঠাবে। তবে পাঠ্যসূচি বা কারিকুলাম নিয়ে এখনও সংশোধন কিংবা পরিমার্জনের কাজ চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিতর্কিত কারিকুলাম পরিমার্জন কাজের সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই বিদ্যমান কারিকুলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাবিদ ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। অনেকেই আবার এই কারিকুলামকে ডিম ভাজি আর আলু ভাজির কারিকুলাম বলেও আখ্যায়িত করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার কারও কোনো কথাতেই কর্ণপাত করেনি। সরকার একতরফাভাবে বিতর্কিত এই শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য এখন যে পাঠ্যবই ছাপার প্রস্তুতি চলছে সেই বইয়ের পাঠ্যসূচিতে পরিমার্জন বা পরিবর্তনের কাজও শুরু করা হয়েছে। বিদ্যমান কারিকুলামে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেয়া হলেও নতুন অন্তর্বর্তীকালীন সরকার আবারও নবম শ্রেণীতে বিভাগ বিভাজনের সুযোগ দিচ্ছে। আর এবছর যারা নবমে শ্রেণীতে আছে তারা আগামী বছর দশম শ্রেণীতে উঠে যাবে। তারাও এক বছরের জন্য বিভাগ পছন্দ করার সুযোগ পাচ্ছে। তাদের জন্য পাঠ্যপুস্তকও সেভাবেই রচিত হচ্ছে। বিগত দিনে পাঠ্যবইয়ের পাতায় পাতায় যেভাবে ইতিহাসের বিকৃতি করা হয়েছে, নতুন পাঠ্যবইয়ে তা বাতিল করা হচ্ছে। অর্থাৎ ইতিহাসের অতিমাত্রায় রাজনীতিকরণের ধারা পাঠ্যবইয়ে আর থাকবে না। তবে দেশমাতৃকার জন্য যে বা যার যতটুকু অবদান রয়েছেন সেই বিষয়গুলো সম্মানজনকভাবেই পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে। পরিমার্জনের কাজের সাথে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ রাখাল রাহা জানান, পাঠ্যবইয়ে আমরা কাউকে ছোট বা বড় বানাতে চাই না। দেশের জন্য, দেশের মানুষের জন্য যার যতটুকু অবদান ছিল বা রয়েছে
আমরা তা নিরপেক্ষভাবে তুলে ধরতে চাই, তবে ইতিহাসের বইয়ের অতিরঞ্জিত বিষয়গুলো বাদ দেওয়ার প্রস্তাব করছি। একই সাথে দেশের কৃষ্টি কালচার বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে এমন সব বিষয়ও বাদ দেয়া হচ্ছে। একটি কথা পরিষ্কার, আমাদের পক্ষে হয়তো 1 বছরে সব পরিবর্তন বা পরিমার্জন সম্ভব হবে না, তবে এটা একটি চলমান প্রক্রিয়া হিসেবে কয়েক ধাপে পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ চলবে। ফলে আগামী 2-3 মাস আমাদের কাজের ব্যস্ততাও অনেক বাড়বে। সবকিছু ঠিক থাকলে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে। অন্যদিকে টেলিকম সেবার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করা প্রায় 45 কোটি টাকা মূল্য সংযোজন কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি টেলিটক। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও একমাত্র দেশি মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরুর পর প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান হয়েও টেলিটকের এই ভ্যাট ফাঁকির বিষয়টি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্ররোচিত করতে পারে। জানা গেছে, নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানের সরবরাহ করা সেবা মূল্যের বিপরীতে প্রযোজ্য ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ, প্রতিষ্ঠানের দাখিলপত্র, ট্রেজারি চালানের কপি ও প্রতিষ্ঠানের সরবরাহ করা সেবামূল্যের বিবরণীর দলিল পর্যালোচনা ও পরীক্ষা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি ইন্টারনেট, প্রিপেইড, পোস্টপেইড, টক টাইম, সিম কার্ড ও অন্যান্য সেবার বিপরীতে এই ফাঁকি দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত অর্থ ও বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহি এই সময় সবচেয়ে বেশি জরুরি। টাকা পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনি, তাই এখান থেকেই সতর্ক হতে হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি, সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি। উপদেষ্টা আরও বলেন, সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন যারা মাসে একবারও গোশত খেতে পারেন না, যা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করব।